আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চারা, তোমাদের কমেন্ট সেকশন বন্ধ করে রাখা হয়েছে। গতদিন তোমরা অনেক দুষ্টামি করেছিলা, যার কারণে কমেন্ট সেকশনটা বন্ধ করে রাখা হয়েছে। শুধু পড়াশোনা করো, ভাইয়ার সাথে শুধু পড়াশোনা করো, এটাই চাই। আমরা একসাথে পড়াশোনা করতে চাই, ইনশাল্লাহ একসাথে শিখতে চাই, কিন্তু দুষ্টামি করতে চাই না, কেমন? সো হোপফুলি অল ক্লিয়ার। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, দেখা যায়, শোনা যায় এবং বোঝা যায়, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দাও তো এবং বুঝিয়ে দাও তো জি ভাইয়া অল ক্লিয়ার রয়েছে, অর্থাৎ সবকিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে এবং অল ক্লিয়ার রয়েছে। যদি সবকিছু ক্লিয়ার থেকে থাকে, দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, তাহলে একটু কাইন্ডলি আমাকে জানাবা জি ভাইয়া অল ক্লিয়ার। সো আমাকে একটু কাইন্ডলি জানাও তো ভাইয়া অল ক্লিয়ার কিনা। সবকিছু সবকিছু অল ক্লিয়ার থাকলে আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দাও, কেমন? সো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আয়নিক বন্ধন। যাই হোক, আমরা ক্যাটায়ন অ্যানায়ন সম্পর্কে জানবো, আয়নিক বন্ধন গঠন হবার কারণটা সম্পর্কে জানবো, অনেক কিছুই জানবো। ক্যাটায়ন, অ্যানায়ন, আয়নিক বন্ধন, অনেক কিছু সম্পর্কে জানবো। তার আগে আমাকে একটা কথা বলো, গতদিনের পড়াশোনাটা তোমরা কারা কারা করেছিলা? একটু আমি তোমাদেরকে পোল দেই, গতদিনের পড়াশোনা যারা যারা করেছিলে ইয়েস দিবা, যারা যারা করো সত্যি 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 ইয়েস দিবা, না হলে না দিবা। অনেকেই করেছো, অনেকেই করনি, যাই হোক, চলো আমরা যারা যারা করনি অবশ্যই বাসায় পড়াশোনা করতে হবে, এছাড়া ভালো করতে পারবা। কিছুদিন পরেই তো তোমাদের পরীক্ষা। ভালো করতে হলে পড়তে হবে, পড়তে হলে পরিশ্রম করতে হবে, কিন্তু এছাড়া কিন্তু সম্ভব না, কেমন? সো প্রথমত দেখো, আমরা গতদিন অষ্টকের নিয়ম পড়েছি, অনেক জিনিসপত্র পড়েছি। আজকে আমরা যেটা পড়বো, নিষ্ক্রিয় গ্যাসও পড়েছি আসলে। কোনগুলোর যোজনী সম্ভব, কোনগুলো সম্ভব না, সেইগুলো পড়েছে। আজকে তোমাদের বোর্ড বই সেই ধারাবাহিকতায় পরের টপিকটা, অর্থাৎ রাসায়নিক বন্ধন এবং এটা গঠনের কারণ সম্পর্কে পড়াশোনা করব। তো এটা কতটা বেশি গুরুত্বপূর্ণ, আমরা একটু বোর্ড প্রশ্নগুলো গণি, যে রাসায়নিক বন্ধন এবং এটা গঠনের কারণটা কতবার আসলে বোর্ড পরীক্ষাতে প্রশ্নে এসেছে। তো সেটা যদি আমরা অ্যানালাইসিস করি ভাইয়া, তাহলে দেখবো 1, 2, 3, 4, 5, 6, ঠিক 6বার আসলে বোর্ড পরীক্ষায় প্রশ্নটা এসেছে রাসায়নিক বন্ধন এবং গঠনের কারণ। আসলে কেউ কেন বন্ধন গঠন করে? ধরো তুমি সারা জীবন সিঙ্গেল আছো, একটা সময় বিয়ে করবা, তোমার সংসার হবে, কিন্তু কেন, মানে কেন বিয়ে শাদী করার দরকার? রাইট? সো তুমি সিঙ্গেল আছে, সারা জীবন সিঙ্গেলই থাকো, এরকমটা তো হয় না, সমাজে তো এমনটা হয় না। মানে ধরো এটা একটা ছেলে, এটা একটা ছেলে, আর একটা হচ্ছে এটা একটা মেয়ে, রাইট? এদের মাঝখানে কি করা হয়? আহা, আহা, এদের মাঝখানে কি করা হয়? বিবাহ, বৈবাহিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে দেয়া হয়। কেন? কারণ হচ্ছে তারা মানে পরবর্তীতে হচ্ছে গিয়ে বাবা মা হবে, দাদা দাদি হবে, চাচা চাচি হবে, অনেক কিছু হবে। বাট কথা হচ্ছে যে আমরা আগে সিঙ্গেল ছিলাম, কেন ডাবল হই? সেম একই ভাবে কোন একটা পরমাণু চিন্তা করো, সোডিয়াম এ সিঙ্গেল অবস্থায় আছে, ক্লোরিন সিঙ্গেল অবস্থায় আছে, আর্গন সিঙ্গেল অবস্থায় আছে, থাক, মানে আর্গনটা যদিও বা আসলে নিষ্ক্রিয় গ্যাস, সে বন্ধন গঠন করে না। অথবা পটাশিয়াম, অথবা রুবেডিয়াম। তোমরা কি জানো যে, একটু চিন্তা করো তো ভাইয়া, একটু চিন্তা করো যে ভাইয়া, আমার একটা পরমাণু, ধরো একটা পরমাণুর নাম আমি চিন্তা করি, ধরো একটা পরমাণুর নাম সোডিয়াম, সে আলাদা ছিল। এখানে ধরো একটা ক্লোরিন, তারা আলাদা ছিল, তারা দুইজন আলাদা ছিল, বুঝছো? দুইজন আলাদা আলাদা ছিল। এখন প্রশ্নটা হচ্ছে, এরা না দুইজনে একসাথে হয়ে যায়, এটা এবং এরা একসাথে হয়ে যায়, একসাথে। দেখো, আমি যদি চিন্তা করি, এই যে দেখো, এটা একটা কি ছিল? এটা একটা মৌল ছিল। দেখো, এটা একটা পরমাণু ছিল, এটা একটা কি পরমাণু ছিল, রাইট? যারা সিঙ্গেল তারা পরমাণু। সেম একই ভাবে এটাও কি, এটাও হচ্ছে একটা পরমাণু। তো দুইজনে পরমাণু আলাদা ছিল ভাইয়া, একা ছিলাম, ভালো ছিলাম, লাগতো বেশ জোস,
রাইট? কিন্তু পরবর্তীতে দেখা গেল এই যে সোডিয়ামটা দেখতেছো না, এই সোডিয়ামটা আসলে যেটা করলো সেটা আসলে আর একা থাকলো না, এখানে চলে আসলো। পরবর্তীতে যদি আমরা দেখি ক্লোরিন, ক্লোরিনটা আসলে আর একা থাকলো না, সে আসলে এর কাছে চলে আসলো। অর্থাৎ এখানে ওরা সিঙ্গেল অবস্থায় কি কি ছিল, সিঙ্গেল অবস্থাতে এটাও একটা পরমাণু ছিল, এটাও একটা পরমাণু ছিল, কিন্তু এরা পরবর্তীতে কি হলো বলতো ভাইয়া, এরা পরবর্তীতে হলো অণু হয়ে গেছে। জাস্ট দেখো ভাইয়া, এই দুইজন জিনিস একসাথে মিলে, সোডিয়াম এবং ক্লোরিন দুইজন একসাথে মিলে কি হয়ে গেল, পরমাণু থেকে অণু হয়ে গেল। কেন হলো ভাইয়া? একসাথে হওয়ার খুব জরুরি, খুব দরকার। কেন দরকার? অথবা আমি তোমাকে বলি, এই যে ঘটনাটা, এটাকে দেখো, একটা সোডিয়ামের সাথে একটা ক্লোরিন একসাথে হয়েছে, বাট যদি আমি চিন্তা করতাম এখানে আলাদা দুইটা পরমাণু, ধরো এরকম হয়ে যায় যে, ধরো হচ্ছে গিয়ে, ধরো এখানে তুমি লিখে দাও ম্যাগনেসিয়াম। হ্যাঁ, এখন দেখো ম্যাগনেসিয়ামের সাথে দেখো এই দুইটা ক্লোরিন আলাদা ছিল, দেখো এখানে যেমন একটা সোডিয়ামের সাথে একটা ক্লোরিন একসাথে হলো, বাট এখানে হয়টা কি জানো, এই যে সোডিয়ামটাকে দেখতেছো না, এই যে সরি ম্যাগনেসিয়ামটা, ম্যাগনেসিয়ামটা এখানে আসবে, এর কাছে এই দুইটা ক্লোরিন একসাথে চলে এসে এরকম হয়ে যাবে। কথা হচ্ছে এটা হচ্ছে কেন এখানে, আমি তো বুঝতেছি না ভাইয়া কিছু, আমি তো কিছু বুঝতেছি না। এখানে আবার সোডিয়ামের সাথে আপনি একটা ক্লোরিন দিলেন, আবার ম্যাগনেসিয়ামের সাথে এখানে দুইটা ক্লোরিন দিলেন, আবার ম্যাগনেসিয়াম আলাদা ছিল, ক্লোরিন ছিল আলাদা, ছিল বেশ ভালো, সো আপনি তাদেরকে জোড়া লাগাই দিলেন কেন ভাই? তাদেরকে একসাথে জোড়া লাগাই দিলেনটা কেন? আমার তো মাথা কাজ করে না, আমার তো মাথা কাজ করে না। তারা একা একা ছিল, সিঙ্গেল সিঙ্গেল ছিল, জীবন ছিল স্বাধীন, তাদেরকে একসাথে মিলে জোড়া লাগাই দিলেন, তাদেরকে একসাথে মিলে জোড়া লাগাই দিলেন। তার মানে কিছু তো একটা কাহিনী আছে, কুছ না কুছ তো গড়বড় হে ইয়া পার। ওয়াই? মানে কেউ কি কারো স্বার্থ ছাড়া, কেউ কি কারো স্বার্থ ছাড়া কখনো কখনো কিছু করে? কখনো কিছু করে? বলো, বলো দেখি, বলো 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 বলো। কেউ কি কারো স্বার্থ ছাড়া কিছু করে? বলো, বলো দেখি, স্বার্থ ছাড়া কেউ কিছু করে বলো তো, বলো। স্বার্থ ছাড়া কিছু করে বলো। আচ্ছা, তোমরা মনে হয় কানেকশন ডিসকানেকশন হয়ে গেছিল। নো, কারো স্বার্থ ছাড়া কিছু কেউ করে না, না না। কারো স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না, কারো স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না। রাইট? ঠিক আছে। তার মানে এখানে কিছু একটা কাজ আছে, কিছু একটা টার্গেট আছে, যে এখানে দেখো, ভালো করে খেয়াল করো, সোডিয়াম, ভালো করে খেয়াল করো, সোডিয়াম ছিল, চিন্তা করো, সোডিয়াম ছিল উত্তরবঙ্গে, সরি এটা তো ম্যাগনেসিয়াম, ধরো দুইটা, ধরো অক্সিজেন ছিল দক্ষিণবঙ্গে, তারা কি হলো, তারা একসাথে হয়ে গেল, একসাথে হয়ে একটা যৌগ গঠন করলো। প্রশ্ন হচ্ছে হোয়াই ম্যান, হোয়াই, কেন আপনি যৌগ গঠন করেন, কি দরকার? উত্তর একটাই, সবাই দিন শেষে স্টেবল হতে চায়, সবাই দিন শেষে স্থিতিশীলতা অর্জন করতে চায়। সবাই, তুমি পড়াশোনা করো কারণ তুমি ডাক্তার হতে চাও, তুমি পড়াশোনা করো, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। লাইফে কি সারা জীবন পড়াশোনা করতে চাও? না ভাই, আমি মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করতে চাই, এমন একটা চাকরি করতে চাই যার জন্য পড়াশোনা করতেছি। সেম একইভাবে সবার টার্গেট, সকল পরমাণু, এই যে এরা যে আলাদা ছিল না, এই যে দেখো ম্যাগনেসিয়াম আর এদের সবার টার্গেট, এই যে এদের সবার টার্গেট বাবা, এদের সবার টার্গেট কি? টার্গেট, এদের সবার টার্গেট, যত পরমাণু আছে সবাই চাই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে। কিসের মতো? অ্যাটেনডেন্স শূন্য হয়ে যায়, যে দেখতে পাচ্তেছে না তো, এমন মুশকিল। আচ্ছা, তোমরা কি এই ক্লাস ঠিকঠাক মতো করতে পারতেছো কি পারতেছো না একটু বলো তো? করতে পারলে ইয়েস দাও, আর না করতে পারলে নো দাও তো। তোমরা কি ক্লাস করতে পারতেছো? করতে পারলে ইয়েস দাও, আর না করতে পারলে নো দাও।
অনেকেই ক্লাস করতে পারতেছ না। সাবাস, ঠিক আছে, অনেকেই করতে পারতেছো না, হোপফুলি এখন করতে পারতেছো। একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে। আচ্ছা যাই হোক, এবার দাও তো দেখি এবার কি ঠিকঠাক থাকার কথা কিনা। এবার যদি অল ক্লিয়ার থাকে ইয়েস দাও তো, তো মুশকিলে পড়ে গেলাম। আচ্ছা যাই হোক, একটা সহজ কথা বুঝো, এরা পরস্পরের সাথে জোড়া কেন লাগে, এইটার সাথে এইটা জোড়া লাগে কেন? কারণ একটাই ভাই, সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। গ্যাসের মতো সবাই হতে চায়, গ্যাসের মতো হতে চায় সবাই, আসলে নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায় সবাই। কিসের মতো হতে চায়? নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়, যার কারণে আসলে এরা একসাথে জোড়া লেগে যায়। কোনো অ্যাটেন্ডেন্স যে এখানে বলতেছে ইয়েস দেখতে পাচ্তেছে, যেমন এখানে আমার ফিডে যদি বলি, এই যে ফিডে কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা দেখতেছে না, কিন্তু এই যে 70% বলতেছে যে ইয়েস দেখা যাচ্ছে, 20% দেখতে পারতেছে না। এগুলো দেখতে পারতেছে, জানানো হয়েছে সমস্যাটা কি বলছে? হ্যাঁ, সবসময় যেটা করে, আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে বুঝছো। সো টেকনিক্যাল ইস্যুটা হোপফুলি খুব শীঘ্রই ফিক্সড হয়ে যাবে। সো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়, সবাই হতে চায় হিলিয়ামের মতো, সবাই হতে চায় হিলিয়ামের মতো, নিয়নের মতো, আর্গনের মতো, ক্রিপ্টনের মতো, জেননের মতো। সবাই কিসের মতো হতে চায়? নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা লাভ করতে চায়। তারা ইলেকট্রন মানে জীবনে এমন পর্যায়ে পৌঁছায় যাবে যেখানে ইলেকট্রন গ্রহণ করারও প্রয়োজনীয়তা নাই, ইলেকট্রন ত্যাগ করারও প্রয়োজনীয়তা নাই। তার মানে সবাই এখন জয়েন করতে পেরেছে, মাশাআল্লাহ। আমি আবারও বলি ভাইয়া, কোনো একটা যৌগ কেন গঠিত হয়? ধরো ম্যাগনেসিয়াম ছিল এখানে, অক্সিজেনটা ছিল এখানে, কিন্তু কিন্তু মানে এই যে দুইজন যে দূরে দূরে ছিল, কিন্তু পরবর্তীতে তারা কেন একসাথে এভাবে জোড়া লেগে গেল? সহজ বিষয় ভাইয়া, সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে চায়। সবাই বলো তো বুঝতে পেরেছো কিনা, বলো তো দেখি কেন আসলে যৌগ গঠন করে, বুঝতে পেরেছো কিনা বলো দেখি। উফ, আজকে এমন একটা সমস্যা হলো, অনেকেই ক্লাসটা না করতে পারতেছে না বুঝছো ভাইয়া, মানে খারাপ লাগতেছে। ঠিক আছে, ও অনেকে না জয়েন করতে পারতেছে না বুঝছো, তাদের জন্য আসলে অনেক খারাপ লাগতেছে। আচ্ছা যাই হোক, দেখো ভাইয়া, দেখো পরমাণু কি করে, নিষ্ক্রিয় হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। দেখো কোনো মৌল ভিন্ন দুইটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে, ইলেকট্রন আসলে গ্রহণ বর্জন ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অবস্থা লাভ করে। নিষ্ক্রিয় গ্যাস কি গ্যাস? সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে। এই ক্ষেত্রে তিনটা কন্ডিশন, হয় ইলেকট্রন কারো নিষ্ক্রিয় গ্যাসের থেকে বেশি আছে, সেই ক্ষেত্রে তাকে ইলেকট্রন দান করে দিতে হবে। সহজ হিসাব, নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন ধরো আছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 6টা, তোমার কাছে আছে 7টা, তাহলে কি করতে হবে? ইলেকট্রন দান করে দিতে হবে। তো ধরো তোমার কাছে কম ইলেকট্রন আছে, ইলেকট্রন গ্রহণ করতে হবে, অথবা দান এবং গ্রহণ দুইটার কোনোটাই যদি করতে না পারো, ইলেকট্রন শেয়ার করে সবাই চাবে নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে। কিসের মতো? নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে। বুঝতে পারছো আমার কথা? এইটাই বারবার বলতেছি। এই যে দেখো, এর মূল কারণ হলো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করা। এই যে দ্বৈত এবং অষ্টক নিয়ম, এটা আমরা পড়েছি।
সো এইটা হচ্ছে বইয়ের লাইন ভাইয়া, এগুলো হচ্ছে বইয়ের লাইন। সো এই যে একটা প্রশ্ন, রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায়? যে শক্তিতে মাধ্যমে অণুতে পরমাণু যুক্ত থাকে, যে শক্তির মাধ্যমে নিউক্লিয়াসে পরমাণু যুক্ত থাকে, যে শক্তির মাধ্যমে ইলেকট্রন সমূহ কক্ষপথে অবস্থান করে, যে শক্তির মাধ্যমে পরমাণুতে ইলেকট্রন গ্রহণ করে। বান্দরবন সরকারি উচ্চ বিদ্যালয়ে এসেছিল। দেখো ভাইয়া, বন্ধন মানে কি? বন্ধন মানে একসাথে যুক্ত থাকা। কারা যুক্ত থাকে? পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। তো পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন সেটা অণু তৈরি করে। পরমাণু যখন যুক্ত হয় তখন সেটা অণু তৈরি করে, যার কারণে এটাকে বলে যে শক্তির মাধ্যমে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারবে? এটা সামনে যখন পড়বা আরো ডিটেলসে বুঝতে পারবা। মৌলের রাসায়নিক বন্ধনে মূল কারণটা কি বলতো? স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করা, ধনাত্মক আয়ন সৃষ্টি করা, আকর্ষণ সৃষ্টি করা। কি আসলে দেখি তো তোমরা এই এমসিকিউটার উত্তর কারা কারা করতে পারো? অনেক খারাপ লাগতেছে, অনেকেই ক্লাসে জয়েন করতে পারতেছে না। দেখি এইটার উত্তর কে কে পারো, একটু দেখি তো, একটু দেখি তো কে কে পারো। ঠিক আছে, সাবাস। মনে রাখবা রাসায়নিক বন্ধনের মূল কারণ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করা। নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা কেউ লাভ করলেই সেই স্থিতিশীলতা অর্জন করে। সেই ক্ষেত্রে এটার উত্তরটা কি হবে? স্থিতিশীলতা লাভ করার চেষ্টা। অর্থাৎ নিষ্ক্রিয় যে ইলেকট্রন বিন্যাস, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস মানে কি জানো? শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসগুলোই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। সেই ক্ষেত্রে এটার উত্তর হবে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। আসো এবার ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে জানবো। ধরো ক্যাটায়ন মানে কি জানো? সবসময় মনে রাখবা ভাইয়া, আমি তোমাদেরকে লিখে দিই, দুইটা জিনিস মনে রাখবা। মনে রাখবা দুইটা জিনিস, খাতার মধ্যে লিখে ফেলো। সবসময় মনে রাখবা ক্যাটায়ন, ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন। ওই যে মূলক পড়ছো না, ওই রকম আর কি ক্যাটায়ন। আরেকটা কনসেপ্ট আসে তোমাদের অ্যানায়ন। কেমন? আরেকটা কনসেপ্ট কি আসে? আরেকটা কনসেপ্ট আসে অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন, আর অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক আয়ন। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন। কি আয়ন? ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন। সো ধনাত্মক আয়ন মানে কি? যারা আসলে ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়। কেমন? ধরো যাদের উপরে প্লাস থাকে, সোডিয়াম প্লাস, এটাকে ক্যাটায়ন বলবো। ধরো ম্যাগনেসিয়াম 2+, এটাকেও ক্যাটায়ন বলবো। ধরো ক্যালসিয়াম 2+, এটাকেও ক্যাটায়ন বলবো। হ্যাঁ, অ্যালুমিনিয়াম 3+, এটাকেও কি বলবো? ক্যাটায়ন বলবো। তো সবগুলো কিন্তু পজিটিভ চার্জ। তো যারা পজিটিভ চার্জ যুক্ত তাদেরকে ক্যাটায়ন বলা হয়। তাহলে অ্যানায়ন কোনটা ভাইয়া? এটার অপোজিটটা, যারা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। কি বললাম? যারা আসলে কি হবে বলতো? ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় তাদেরকে অ্যানায়ন বলা হয়। তাহলে ঋণাত্মক আয়নকে কি বলা হবে? অ্যানায়ন। তাহলে অ্যানায়নটা যেহেতু ঋণাত্মক চার্জ, যারা মাইনাস, ধরো অক্সিজেনের উপরে একটা -2, সালফারের উপরে -2, ক্লোরিনের উপর -1, ফ্লোরিনের উপর -1, মানে মেইন কথা যদি কোনো মাইনাস আয়ন পাও ওদেরকে অ্যানায়ন বলা হবে। পজিটিভ চার্জ পাইলে তাদেরকে ক্যাটায়ন বলা হয়, মানে ডাক নাম ক্যাটায়ন। এখন কারা আসলে ক্যাটায়নে পরিণত হয়? সব সময় মনে রাখবা ভাইয়া, ধনাত্মক আয়ন যারা আছে না, যারা ধাতু, মনে রাখবা ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়নে পরিণত হয়, পরিণত হয়। ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। আর এখানের মধ্যে অধাতু কি? অধাতু কি করে বলতো ভাইয়া? অধাতু
অধাতু ইলেকট্রন গ্রহণ করে, কিভাবে করে এগুলো পড়বো। ইলেকট্রন কেউ গ্রহণ করলে কি হয়, মাইনাস আয়নে পরিণত হয়, গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, অ্যানায়নে অ্যানায়নে পরিণত হয়, পরিণত হয়। বলো তো এই পর্যন্ত সব ক্লিয়ার কিনা, লিখে নিয়েছো কিনা এবং ক্লিয়ার কিনা বলো, একটু বলো, পোলের মাধ্যমে জানাই দাও ভাই সবকিছু ক্লিয়ার তো, ঠিকঠাক, আল্লাহই ভালো জানে আজকে এত নেটওয়ার্ক ইস্যু কেন করতেছে। ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ কেন করে, অষ্টক পূর্ণতা লাভের জন্য। ঠিক আছে, সাবাস। আসো এবার তোমাদেরকে একটু নেক্সট স্টেপ শিখতে হবে যে ভাইয়া কারা কতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে। দেখো একটা মজার বিষয় দেখি, সবাই কিসের মতো হতে চায়, দেখো ভালো করে খেয়াল করো, পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে চায়। যেমন আমি তোমাকে একটা সহজ কথা বলি, যদি আমি তোমাকে নিয়ন দিই, দেখো নিয়ন, নিয়নের আগে কি আছে ধরো, ধরো হচ্ছে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন, তারপর না নিয়ন, তারপরে ধরো সোডিয়াম, তার পরবর্তীতে ম্যাগনেসিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, দেখো তারপরে অ্যালুমিনিয়াম। দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, এই জায়গায় ভালো করে খেয়াল করো কোন মৌলটা কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে চায়। দেখো এটা কি নিয়ন না, এর পার্শ্ববর্তী দেখো এটা কিভাবে বুঝলেন ভাইয়া, দেখো নিয়নের পারমাণবিক সংখ্যাটা কত, অ্যাকচুয়ালি 10, 10-এর আশপাশে যারা আছে 11, 12, 13, তারপর 10-এর আগে যারা আছে 7, 8, 9। এখন মজার বিষয়টা ভালো করে খেয়াল করো ভাইয়া, নিয়নের পার্শ্ববর্তী যে মৌলগুলো, নিয়ন একটা কি গ্যাস, নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন একটা কি গ্যাস, নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন একটা কি গ্যাস, নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। তো সবাই কি চায়, পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে চায়, সবাই কি চায়, পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে চায়। দেখো ফ্লোরিন কি চাবে, ফ্লোরিন দেখো যে যত ধাপ পিছিয়ে, দেখো এর পারমাণবিক সংখ্যা 9, এর 8, এর হচ্ছে কত 7, বুঝতে পেরেছো আমার কথা, এর কত, এর হচ্ছে 11, এর হচ্ছে 12 এবং এ হচ্ছে 13, মানে এরা সবাই আসলে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো অবস্থা লাভ করতে চায়। নিয়নের ইলেকট্রন তো 10টা, তাহলে বলো ফ্লোরিনের কয়টা, 9টা, তাহলে সে যদি আসলে এর মতো হতে চায়, একটু বুদ্ধি দিয়ে খেয়াল করো ভাইয়া, এ যদি এই ফ্লোরিন যদি নিয়নের মতো হতে চায় তাহলে কয়টা ইলেকট্রন লাগবে, একটা না, যার কারণে ফ্লোরিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে সব সময়, কারণ সে তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়। ঠিক একইভাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এ যদি আসলে এর মতো অবস্থা লাভ করতে চায় তাহলে 8 থেকে 10-এ যেতে হবে, তাকে আসলে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কেমন, সেম একইভাবে দেখো ভাইয়া এটা কি 7, এখান থেকে যদি সে এখানে যেতে চায়, সবসময় যে গ্রহণ করতে হবে ব্যাপারটা এমন না, চাইলে ত্যাগও করতে পারে, এটা দেখাচ্ছে, শেয়ারও করতে পারে, এটা গ্রহণ ত্যাগের ব্যাপার বুঝাচ্ছে, এটা আসলে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, বুঝছো। তার মানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যদি কখনো পরীক্ষায় আসে কোনটা নিয়নের মতো অবস্থা লাভ করে,
হ্যাঁ, কোন মৌলটা পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো অবস্থা লাভ করে, সেটা নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এরা অধাতু, এরা কিন্তু প্রত্যেকে অধাতু। এবং দেখো কত সুন্দরভাবে মিলে গেল যে অধাতুরা কি করে, ইলেকট্রন গ্রহণ করে। অধাতুরা কি করে, অধাতু কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, এবং এরা কিন্তু তাই করেছে, এরা কিন্তু ইলেকট্রন গ্রহণী। প্রত্যেকটা অধাতু দেখো ইলেকট্রন গ্রহণই করেছে, কেউ একটা, কেউ দুইটা, কেউ তিনটা। কিভাবে বুঝলেন? ওই যে আমার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে হচ্ছে, যত দূরে ততগুলো ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে। সেম একই ভাবে দেখো, এবার চিত্রটা একটু ঘুরে যাবে ভাইয়া। কেন চিত্রটা ঘুরে যাবে দেখো, এর পারমাণবিক সংখ্যা 11, মানে ইলেকট্রন 11টা। সে 10-এর মতো হতে চায়। ভাই হতে চাই, আমার লাগবে 10 টাকা, কিন্তু আমার কাছে 11 টাকা আছে, আমি 1 টাকা ফেলাই দিলাম, সমস্যা নাই তো। তার মানে এর কাছে বেশি আছে, এর কাছে কি আছে, বেশি আছে। সো এ যদি এর মতো অবস্থা লাভ করতে চায়, তাহলে কি করতে হবে বলতো? 11 থেকে 10-এ আসতে গেলে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, রাইট? তারপরে সে নিষ্ক্রিয় গ্যাসে। তাহলে ম্যাগনেসিয়ামকে কি করতে হবে ভাইয়া? সেম, তাকে আসলে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। বুঝছো? একে কি করতে হবে বলতো ভাইয়া? এখানে আসলে এটাকে 1টা 2টা 3টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। বলতো মজা না? এবং ত্যাগ করার পরবর্তীতে সে নিয়নের মতো অবস্থা লাভ করবে। জিনিসটা খুব সুন্দর হলো না? কেউ গ্রহণ করে, কেউ ত্যাগ করে। দেখো কারা ইলেকট্রন ত্যাগ করে, আমি অলরেডি বলেছি যারা ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করে। দেখো এরাই ধাতু, এরা ইলেকট্রন ত্যাগ করতেছে, ধাতু ইলেকট্রন ত্যাগ করতেছে এবং পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতেছে। এবার পরীক্ষায় যদি কখনো আসে যে ভাইয়া এই যৌগটার কোন মৌলগুলো পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করে, তখন ইজি। বলো তো, জীবনটা সহজ করলাম কিনা বলো? এবার বুঝছো কিনা বলো, কেন ইলেকট্রন গ্রহণ করে, কেন ত্যাগ করে? এবার বলো তো দেখি, জীবনটা সহজ হলো কিনা? হলে ইয়েস দাও দেখি, তোমরা দেখতে পারতেছো কিনা। 11 থেকে 10-এ যাবে এক ঘর, একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, কারণ তোমার কাছে বেশি আছে। 13 মানে 3টা ইলেকট্রন বেশি, 10-এ যাইতে গেলে 3টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। ঠিক আছে, সেম একই ভাবে দেখো, ভালো করে খেয়াল করো, মাঝে মাঝে এভাবে প্রশ্ন করে যে একটা যৌগ দিয়ে দেয়, বলে যে ধরো সোডিয়াম ফ্লোরাইড, এরা কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করছে? বলো তো দেখি, সোডিয়াম ফ্লোরাইড কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করছে? 1 হিলিয়াম, 2 নিয়ন, 3 আর্গন, 4 ক্রিপ্টন। দেখি তো কারা কারা বুঝো। এই যে যৌগটা, এই যৌগটা কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো, মানে এই যৌগের মধ্যে, হ্যাঁ, কোন এই যৌগটা কোন নিষ্ক্রিয়, মানে 2টা মৌল, সোডিয়াম ও ফ্লোরিনও, এই দুইটাই কোন নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা লাভ করছে? নিষ্ক্রিয়, সবার টার্গেট নিষ্ক্রিয় গ্যাস হওয়া, গ্যাসের অবস্থা লাভ করছে, অবস্থা লাভ করেছে। বলো তো দেখি, দেখি কারা কারা পারো।
দেখো ভাইয়া, এই টাইপের প্রশ্ন দেখলে তুমি কি করবা, সোডিয়াম, দেখো তুমি এখানে সোডিয়াম লিখো আর ফ্লোরিন লিখো। এটার পারমাণবিক সংখ্যা কত বলো তো ভাইয়া? পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এটার পারমাণবিক সংখ্যা 9। এটা কোন নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যার আশপাশে আছে এটা খুঁজে বের করবা। এটার পারমাণবিক সংখ্যা দেখো 2। হ্যাঁ, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 10, এটার 18। জাস্ট প্রথম তিনটা দেখলেই হয়ে যায়, আর বাকিগুলো আসে না। তো তুমি একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই 11 আর 9 এর কাছাকাছি কে আছে? এই যে 10 আছে না, 10 আছে, তো তার মানে এটার উত্তর হচ্ছে এটা। এবং কে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে সেটা কিন্তু আমি এখানে দেখাই দিলাম, কে কয়টা ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে। এই টাইপের প্রশ্ন আসলে কিন্তু উত্তর করতে পারতে হবে। মানে এইটা তো গেল, আর অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাস আসতে পারে না? অবশ্যই আসতে, অবশ্যই আসতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, দেখো ভালো করে খেয়াল করো। সেই ক্ষেত্রে কি করব, ধরো অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাস যদি আসে, ধরো আমি আর্গনটা দেখাই। দেখো আর্গনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 20। 20-এর আশপাশে কি আছে? 20-এর আশপাশে খুব বেশি পরীক্ষায় আসে পটাশিয়াম, পরীক্ষায় আসে ক্যালসিয়াম। অপরদিকে আমি যদি বলি তোমাকে, এদিক দিয়ে আসে সালফার, এদিক দিয়ে আসে ক্লোরিন। এখন তুমি একটু পারমাণবিক সংখ্যাগুলো দেখো তো, এদের পারমাণবিক সংখ্যাগুলো কত? সালফারের পারমাণবিক সংখ্যা 16, ক্লোরিনের 17। আর এখানে দেখো পটাশিয়ামের হচ্ছে 19, এটার হচ্ছে 20। অর্থাৎ 20 মানে যার যতগুলো পারমাণবিক সংখ্যা তারই সেটাই ইলেকট্রন সংখ্যা। এটা তো আমাদের জানা কথা। পারমাণবিক সংখ্যা 17 মানে ইলেকট্রন আছে 17টা, পারমাণবিক সংখ্যা 20 মানে ইলেকট্রন রয়েছে 20টা। এবার দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি এইটার দিকে ফোকাস করি, দেখো এই যে দেখো এখান থেকে যদি এখান থেকে এখানে আসতে চায় কি করতে হবে বলতো? আচ্ছা, আর্গনের পারমাণবিক সংখ্যা তো 20 না, সরি ভুল করেছি, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, রাইট? ঠিক আছে, 17 থেকে 18 যদি আসতে চায়, ইলেকট্রন আছে 17টা, সে 18টা ইলেকট্রন লাভ করতে চায়, তার মানে কয়টা চাচ্ছে? একটা ইলেকট্রন চাওয়া মানে কি, একটা তাকে কি করতে হবে, শর্টেজ আছে, একটা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে, রাইট? সেম একই ভাবে আমি যদি তোমাকে এখানের এই মৌলটার কথা বলি, এখানে এই মৌলটার কথা বলি ভাইয়া, এই 16 আছে, 16 থেকে কি করতে চায়, 18তে যেতে চায়, তাহলে কি করতে হবে বলতো? 16 থেকে 18 মানে 2 ঘর, মানে 2টা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে, 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। একইভাবে দেখো এই 2টা পরমাণু কিন্তু অধাতু, দেখছো মিলে যাচ্ছে কিন্তু, এবং অধাতু সমূহ কি করে, ইলেকট্রন গ্রহণ করে। অধাতু কি করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। দেখেছো মিলে গেল, ইলেকট্রন কেন গ্রহণ করে এবার বুঝছো? এতদিন তো শুধু বলতাম অধাতু ইলেকট্রন গ্রহণ করে, কারণ তার অষ্টক পূরণের জন্য অথবা পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো অবস্থা লাভের জন্য সে গ্রহণ করতেছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া সে তো পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো অবস্থাও লাভ করতে পারতো, কারণ নিয়নের পারমাণবিক সংখ্যা 10। কিন্তু ভাইয়া 16 থেকে 10-এ যাওয়া অথবা 17 থেকে 10-এ যাওয়াটা বেশ কষ্টকর ব্যাপার, যার কারণে সে নিয়নের কাছে যায় না। বুঝতে পারছো? ধরো তুমি বলতে পারতা যে ভাইয়া সে তো যদি এরকমটা করা যাইতো না, নিয়নের পারমাণবিক সংখ্যা তো 10 ছিল, তো আপনি যদি সালফার আর ক্লোরিন দেখতেন, ক্লোরিনেরটা 17 আর এরটা কি, এরটা হচ্ছে গিয়ে তোমার 16, তাহলে এখান থেকে এখানে নিয়নে যাইতে গেলে কি করতে হবে, 7টা ইলেকট্রন বেশি, এর 10টা এর 7 17টা, এর এতগুলো ত্যাগ করতে হবে, কারণ এর বেশি হয়ে যায় তখন, এর 6টা ত্যাগ করতে হবে, 6টা ত্যাগ। এইগুলো অনেক কষ্টসাধ্য ব্যাপার ভাইয়া, যার কারণে তারা আসলে এতগুলো ত্যাগ করতে চায় না, যার কারণে তারা নিয়নের মতো হতে পারে না। তারা খুব ইজি রাস্তা ভাইয়া, এতগুলো আসলে 7টা ত্যাগ 6টা ত্যাগের তুলনায় একটা গ্রহণ 2টা গ্রহণ বেশি সহজ। সবসময় সবাই সহজ পথটাই অবলম্বন করে, যার কারণে আসলে তারা নিয়নের কাছে যাইতেই চায় না। নিয়ন 10 পারমাণবিক সংখ্যা। সেম একইভাবে দেখো ভালো করে খেয়াল করো, এখানে আমি যদি এই যে এখানের মধ্যে যদি আমি বলি 19-এর কথা, তো 19 থেকে যদি সে 18-তে আসতে চায় তাহলে কি করতে হবে? তো 19 ছিল 18-তে আসতে চায়, পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন 19, সে 18-তে যেতে চায়, তাহলে আর্গনের মতো অবস্থা লাভ করতে চায়, তাকে একটা ইলেকট্রন বেশি আছে সেটা ত্যাগ করতে হবে। তাহলে কি করতে হবে? একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, একটা ইলেকট্রন কি করতে হবে? ত্যাগ করতে হবে। সেম একইভাবে দেখো এখানের মধ্যে 20, এই যে দেখো এখানের মধ্যে কি করতে হবে? একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। সরি, এখানে তো একটা না, এটা হচ্ছে 2টা ইলেকট্রন। কেন? কারণ সে 18-তে আসতে চায়, তার আছে সংখ্যা কত? 20, সে 18-তে যেতে চায়, আছে আসলে 19।
সবাই কি ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে বলো তো ভাইয়া? এবং আমরা কি জানি? আমরা জানি ধাতুগুলো ইলেকট্রন সবসময় কি করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ধাতু কি করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে, যার কারণে আসলে এ কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে এবং সে অষ্টক লাভ। বলো তো দেখি বুঝেছো কিনা? সবাই কনসেপ্টটা কি ধরতে পেরেছো তো বাবারা? এই একটু কুইজ দিয়ে দিচ্ছি, ইয়েস নো জানাই দাও। শাবাশ। তার মানে এই যে দেখো প্রশ্ন আসে কিভাবে, ধরো এই যে দেখো, এই যে এখানের মধ্যে যেমন প্রশ্নটা দেখতেছিলাম না, এই যে এই প্রশ্নটা সেম এই টাইপেরই প্রশ্ন। ধরো প্রশ্ন আসে এরকম, ক্যালসিয়াম ক্লোরাইড কোন নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা লাভ করে? নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা লাভ করে। দেখো ভালো করে খেয়াল, ক নাম্বারটা হিলিয়াম, খ নাম্বারটা নিয়ন, গ নাম্বারটা আর্গন, ঘ নাম্বারটা ক্রিপ্টন। করো তো দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখি তো কে কে পারো এই প্রশ্নের উত্তর। ওমা ওমা ওমা, আমি তো ভুল দিয়ে দিছি, কুইজটা ভুল দিয়ে দিছি ভাইয়া, উত্তরটা ভুলক্রমে মিসক্লিক হয়ে গেছে। দাঁড়াও এটা আমি ঠিক করে দিচ্ছি। এটা আসলে মিসক্লিক হয়ে গেছে ভাইয়া। কুইজ আবার নতুন করে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আরে নতুন করে তো দিতেই পারতেছি না, দূর, এই একই হইলো। যাই হোক শুনো, নতুন করে দিতেই পারতেছি না, এখানের মধ্যে একটু টেকনিক্যাল এরর হচ্ছে। যাই হোক দেখো, তুমি যখন এরকম টাইপের প্রশ্ন আসবে, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা দেখবা। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তুমি এদের পারমাণবিক সংখ্যা দেখবে, এটা 2, এটা 10, এটা কত 18, এই তিনটার মধ্য থেকে আসে, বেসিক্যালি এই দুইটা থেকে বেশি আসে। তো দেখো তো এই দুইটার মাঝখানে এই যে দেখো তো এরা কাদের মতো, 20 এবং 17 কোনটার কাছাকাছি? 18-র কাছাকাছি না? তাইলে উত্তরটা হচ্ছে এটা, 18-র কাছাকাছি না? এ কি করবে? 20 থেকে 18-তে যাওয়ার জন্য দুইটা ইলেকট্রন কি করবে বলতো ভাইয়া? ত্যাগ করে দিবে, আর ও একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলবে। সহজ হিসাব, এটা মিসক্লিক হয়ে গেছে আর কি। যাক এটার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, এটা একটু মিসক্লিক হওয়ার কারণে, বাট জিনিসটা এবার ঠিকঠাক দিব। দেখো যেমন এখানে দেখো, ভালো করে খেয়াল করো, এই যে এখানে একটা প্রশ্ন দিচ্ছে, দেখো আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? কুমিল্লা বোর্ড 2024 সালে একটা প্রশ্ন, কি বলেছে? পটাশিয়াম। দেখি তো পটাশিয়াম কার মতো অবস্থান লাভ করে, তোমরা কে বলতে পারো?
এবার আমি ঠিকঠাকই দিব ইনশাআল্লাহ। এবার আর ভুল হবে না ইনশাআল্লাহ। সাবাস সাবাস। দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা পটাশিয়ামের 19। 19-এর আশপাশে মৌলগুলো খুঁজবা। এর 18, এর 24, এর হচ্ছে আরো বেশি। এর মনে হয় ক্রিপ্টন মনে হয় 56 বা আশপাশে একটা হতে পারে। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার জেননের মনে হয় 56, এটা মনে হয় 36 হওয়ার কথা। ক্রিপ্টনটা তুমি একটু মিলাই দেখো তো 36 নাকি 56। আচ্ছা যাই হোক, স্ট্রনশিয়াম দরকার নাই। দেখো এই যে দেখো, এটা কি 19 না? 19-এর আশপাশে কি আছে? 18 তো আছে, তো এটাই তো হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখো কোনটি অ্যানায়ন। অ্যানায়ন সবসময় মনে রাখবা, অধাতুগুলো অ্যানায়ন হয় একটাও না। এখানে মধ্যে সোডিয়াম ক্লোরাইড ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস কোনটিকে সমর্থন করে? সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, অপশনগুলো এমন উল্টাপাল্টা কেন? কি বলেছে? কোন যৌগতে অ্যানায়ন ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা, এটা বলতে পারো। কোন যৌগতে অ্যানায়ন এবং ক্যাটায়ন এর ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান? এটা মানেটা আমি তোমাকে খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। দেখো, আমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, সোডিয়াম কি করে ভাইয়া? একটা ইলেকট্রন দান করে, এটা পড়ছি কিন্তু, একটা ইলেকট্রন দান করে দেয়, তার ইলেকট্রন হয় 10টা, পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হয়। আর এ কি হয়? পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হয়, এবং তার ইলেকট্রন হয়ে যায় 18টা। তো এটা তো পরস্পর সমান না। ক্যালসিয়াম সালফাইড দেখো তো, ক্যালসিয়ামের ছিল 20টা, সে 2টা ত্যাগ করে আর্গনের মতো হয়, তখন তার হয়ে যায় 18টা। সালফারের ছিল 16টা, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো অবস্থা লাভ করে হয়ে যায় 18টা। তার মানে এটার উত্তর হচ্ছে এটা। একটু বুঝে শুনে উত্তর করো ভাইয়া, একটু বুঝে শুনে উত্তর করো, তাহলেই হবে ইনশাল্লাহ। বুঝছো? এখন আসো ভাইয়া, এই জিনিসগুলো যদি বুঝো, মানে ওভারঅল বুঝছো তো কে কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করবে, কে কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে, এই কনসেপ্টটা বুঝলে তোমার এই যে ধরো আয়নিক বন্ধন, এই জিনিসগুলো বোঝা একদম ডাল ভাত আসলে, এর কোনো ব্যাপারই না আসলে। দেখো, আমাদের এক ধরনের বন্ধন পড়তে হবে, ভালোবাসার বন্ধন। ইয়ে বন্ধন প্যার কি বন্ধন হে, ইয়ে বন্ধন प्यार की बंधन है। মনে রাখবা প্রথমে ভাইয়া, ইয়ে প্যার কি বন্ধন আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধন কাদের মধ্যে হয় সব সময় মনে রাখবা, এটা অলরেডি তোমরা বুঝে এসেছো। আয়নিক বন্ধন হয়, আয়নিক বন্ধন হয় ভাইয়া ধাতু এবং অধাতুর মধ্যে। ধাতু আর অধাতুর মধ্যে। ভাইয়া ধাতু অধাতু তো চিনি না, একদম কানের নিচে একটা ঠাস করে মার দিব। পর্যায় সারণীতে ধাতু অধাতু চেনানো হয়েছে, তারপরেও যদি বলো ধাতু অধাতু চিনি না, তাহলে কিন্তু খবর আছে। সো যদি তুমি একদম ধরো চিনতেছই না, চিনতেছি না ভাই, আপনি আমাদের 2টা মারেন, তাও একটু বলে দেন, নাও 2-4টা মাইক দিয়ে ধরো তোমারে আমি ভার্চুয়ালি 2-4টা মারছি কানের নিচে। কেন? তোমার আরো আগে এটা শেখা উচিত ছিল। ধাতু কারা অধাতু কারা এই বুড়া বয়সে যদি না পারো, তো অপমানজনক কথা। তো মনে রাখবা ভাইয়া, যারা যাদের নামের শেষে আম থাকে, অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল,
কি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো ধাতু, বুঝছো? এবং ধাতু কি করে, এখানের মধ্যে ধাতু আসলে ইলেকট্রন ত্যাগ করে। কি করে? ইলেকট্রন ত্যাগ করে। আর এইদিকে অধাতু কি করে? অধাতু এই বন্ধন গঠনের সময় ইলেকট্রন গ্রহণ করে। কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এই অধাতুগুলো কি হয় ভাইয়া? এরা আসলে বেসিক্যালি সব থেকে ভালো মনে রাখার উপায় গ্রুপ, এখন আয়নিক বন্ধনের জন্য মনে রাখো 16 গ্রুপ 17 মৌল। বুঝছো আমার কথা? মুখস্থ করে ফেলো ভাইয়া, ভার্চুয়ালি যদি মাইন্ড খেতে না চাও। এই যে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে এ ত্যাগ করবে, সেই ইলেকট্রনটা এ আসলে গ্রহণ করবে। এখন দেখো ভাইয়া, এখানের মধ্যে ছোট্ট করে নোট করে দেই, গ্রুপ 1 কয়টা ইলেকট্রন ত্যাগ করে এইগুলো অলরেডি শিখাইছি। গ্রুপ 1 কি করবে? গ্রুপ 1 কতগুলো ইলেকট্রন ত্যাগ করবে বলো? একটা ইলেকট্রন ত্যাগ করবে। বুঝছো? সেম একই ভাবে গ্রুপ 2 দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। বুঝাইতে পারছি? গ্রুপ 1 কি করবে? গ্রুপ 1 একটা ইলেকট্রন ত্যাগ করবে, গ্রুপ 2 দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এটা একটা, এটা হচ্ছে দুইটা। ক্লিয়ার? একজন একটা করে আর একজন দুইটা করে। কেন? এটা অলরেডি দেখবা যে কারণ তারা পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করার প্রয়োজন পড়তেছে। জাস্ট শর্টে বলতেছি, এগুলো আমরা আরো পড়বো ইনশাআল্লাহ, কিভাবে কি হয় এগুলো পড়বো সব। আর এখানে গ্রুপ 16 18 হওয়ার জন্য কি করতে হবে? দুইটা ইলেকট্রন, কারণ 16 তাকে 18তে যেতে হবে। তাহলে এ কি করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, আর গ্রুপ 16 এটা, হ্যাঁ, গ্রুপ 17 কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ টার্গেট সবার একটাই ভাবে, নিষ্ক্রিয় গ্যাসের মতো অর্জন লাভ করে। মানে এইগুলো কিন্তু অলরেডি কনসেপ্ট গুলো বুঝাই দিছি, কে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, কে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, এগুলো কনসেপ্ট গুলো বুঝানো হয়ে গেছে। জাস্ট এইগুলো তোমাদেরকে একবার শর্টে একটা নোট ক্রিয়েট করা। বলো, সবাই লিখে নিয়েছো? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ইয়েস দিও ভাইয়া। কনসেপ্ট ক্লিয়ার লিখে নিয়েছো? তাহলে ইয়েস দিও। সাবাস। আসো এবার একটা বন্ধন দেখি। এই যে দেখো, কিছু আয়নিক বন্ধন যুক্ত যৌগ, যাদের আসলে আয়নিক বন্ধন আছে। কিভাবে বুঝবো ভাইয়া কোন যৌগের মধ্যে আয়নিক বন্ধন আছে? কিভাবে চেনা যায়? এই যে দেখো, কোন যৌগের মধ্যে আয়নিক বন্ধন আছে কিভাবে চেনা যায়? সেটা খুবই ইজি ভাইয়া। কিভাবে ভাইয়া? ধরো সোডিয়াম ক্লোরাইড অথবা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড অথবা ক্যালসিয়াম হাইড্রেট, এগুলো প্রত্যেকটাই বোর্ড পরীক্ষায় আসে। কিভাবে বুঝবো কোনটা, কোন যৌগটা আয়নিক বন্ধন কিনা? খুব সহজ ভাইয়া। দেখো এখানের মধ্যে প্রথমে সোডিয়াম, নামের শেষে আম আছে, তাই এটা একটা ধাতু। আর এটা দেখো ক্লোরিন 17 নাম্বার গ্রুপের মৌল, তো একটা অধাতু হবেই। এটা অলরেডি দেখো এখানে লিখে দিয়েছে, 17 নাম্বার 16 নাম্বার গ্রুপের মৌল অধাতু। তো দেখো এটা কি হবে? এটা হচ্ছে একটা অধাতু। বুঝতে পেরেছ? তাহলে ধাতু আর অধাতু মিলে কি বন্ধন গঠন করে? ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে। সেম একইভাবে এখানে খেয়াল করো ভাইয়া, ম্যাগনেসিয়াম, নামের শেষে আম আছে, তার মানে এটা একটা ধাতু। ফ্লোরিন কত নাম্বার? 17 নাম্বার গ্রুপের মৌল, এটা একটা অধাতু। ধাতু আর অধাতু মিলে কি বন্ধন গঠন করে? অবশ্যই আয়নিক বন্ধন গঠন করে। তার পরবর্তীতে দেখো ক্যালসিয়াম, আম আছে, গ্রুপ 2 এর মৌল, এটা একটা ধাতু। আর হাইড্রোজেন কিন্তু ভাইয়া গ্রুপ 1 হওয়া সত্ত্বেও এটার কিন্তু একটা ব্যতিক্রম ভাইয়া। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থানটা কিন্তু ব্যতিক্রম হয়।
যে সে আসলে হাইড্রোজেনের অবস্থান হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও তাকে প্রথমে দেয়া হয়েছে কারণ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন, যার কারণে সে কি হবে বলতো ভাইয়া, সে আসলে অধাতু হওয়া সত্ত্বেও তাকে আমরা গ্রুপ 1-এ দিয়েছিলাম। এগুলো পর্যায় সারণীর পড়াশোনা ছিল। তো যাই হোক, তো এই যে দেখো, এই যে এদের মধ্যে যে বন্ধনটা হলো, এই যে এদের মধ্যে বন্ধন প্রত্যেকটাই দেখো ধাতু আর অধাতু, ধাতু আর অধাতু। এরকম যদি কখনো পাও ধাতুর সাথে অধাতু, ধাতুর সাথে অধাতু, নিঃসন্দেহে সেই বন্ধনটা হবে একটা আয়নিক বন্ধন, নিঃসন্দেহে সেই বন্ধনটা একটা আয়নিক বন্ধন, নিঃসন্দেহে সেই বন্ধনটা একটা আয়নিক বন্ধন। বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা, লিখে নিয়েছো কিনা? বুঝতে পেরেছো কিনা, লিখে নিয়েছো কিনা একটু বলো, হলে ইয়েস দাও। ঠিক আছে, সাবাস। আসো তাহলে একটা যৌগ পড়ি, যেমন ধাতু আর অধাতু। এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা এক ধরনের সমযোজী বন্ধন গঠন করে, কিভাবে এইটা ব্যাখ্যা করতে বলছে। তো প্রথমে তুমি কিভাবে বুঝবা এই যৌগটা একটা সমযোজী যৌগ? কারণ প্রথমেই তোমাকে বুঝতে হবে ভাইয়া এইটা একটা ধাতু ছিল, এটা বন্ধনটা পড়ি, এটা আয়নিক বন্ধন কিভাবে ব্যাখ্যা করবো, আর এটা একটা অধাতু ছিল। এখন ভাইয়া তোমাকে এইটা বুঝতে হবে যে ভাইয়া এরা কতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করবে, পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার সময় কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে। এটা বোঝার সব থেকে বেস্ট ওয়ে কি, তারা পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে চায়। তাহলে সোডিয়াম, দেখো তুমি এখানের মধ্যে সাইডে একটু নোট করে নিবা, জিনিসটা সহজ হয়ে যাবে। সোডিয়াম কার মতো অবস্থা লাভ করতে চায় বলতো? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা দেখবা 11, তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস সে কি বলতো, নিয়ন না, সেটা 10। তাহলে সে যদি 11 থেকে 10-এ যেতে চায়, একটা ইলেকট্রন কি করতে হবে, ত্যাগ করতে হবে। সহজ হিসাব ভাইয়া। আর অপর দিকে আমি যদি দেখি ক্লোরিনের কথা, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তাহলে সে যদি 17 থেকে 18-তে যেতে চায়, তাহলে একটা ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। এই কনসেপ্টটা না প্রথমে তোমাকে বুঝতে হবে, কয়টা ইলেকট্রন গ্রহণ করব অথবা কয়টা ইলেকট্রন ত্যাগ করব, এই কনসেপ্টটা প্রথমে বুঝতে হবে। এছাড়া এটা আরো সহজে বোঝা যায়, বাট এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে যে কে কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতেছে। এটা যখন ব্যাখ্যা লিখবা তখন লিখতে হবে যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো অবস্থা লাভ করতে চায়, যার কারণে সে একটা ত্যাগ করতে চায়। প্রশ্ন তো মানে তোমাকে তো ব্যাখ্যা করে বোঝাতে হবে কেন সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, দুটা তো ত্যাগ করতে পারতো, রাইট? সেম একইভাবে ক্লোরিনও তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হতে চায়, যার কারণে সে আসলে কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে। বুঝছো? সো এইটা যদি ঝামেলা মুক্ত চাও, এই যে দেখো লিখে দিয়েছি গ্রুপ 1, সোডিয়াম কিন্তু গ্রুপ 1-এর মৌল, তাই একটা ত্যাগ করে। এই আর ক্লোরিন কিন্তু গ্রুপ 17-র মৌল, সে তাই একটা গ্রহণ করে। এভাবেও করতে পারো, কিন্তু তোমাকে আসলে ফ্যাক্টর এইটা বুঝতে হবে। এইটা বুঝলাম। প্রথমে কিভাবে শুরু করব? প্রথমে শুরু করবে এইভাবে যে উপরোক্ত মৌল দুইটা লিখবা নিজের মনের মাধুরী মিশায়, ভাইয়া ভালো লেখা লিখবা, উল্টাপাল্টা লিখিও না যে এখানের মৌলগুলো দুইটা দেখা যাচ্ছে, একটা সোডিয়াম আর একটা ক্লোরিন। এখানে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন একটা অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটা নিঃসন্দেহে একটা আয়নিক বন্ধন। তার পরবর্তীতে তুমি ইলেকট্রন বিন্যাস দিবা। ধাপ নাম্বার 1-এ কি দিবা, ইলেকট্রন বিন্যাস দিবা। কি দিবা, দুইটার ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তাহলে কি করব, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে কি করব, এটা ইলেকট্রন, ও মানে এগুলো হুদাই ভাইয়া নাটক, এগুলো নাটক। তুমি বুঝাইতে হবে যে তুমি ইলেকট্রন বিন্যাস পারো। 3s2 3s2 তো না, 3s1, বুঝছো?
তার পরবর্তীতে ক্লোরিন কি হবে? ক্লোরিন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। এখন মেইন যে ফোকাসটা ভাইয়া, কাহিনীটা বুঝাই, বেসিকটা বুঝো, লিখতে পারবা। এখানে দেখো আমরা বলবো এই সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে এবং পার্শ্ববর্তী কোন ইলেকট্রনটা ত্যাগ করবে? দেখো ভাইয়া সোডিয়াম কিন্তু, এটা আবার খাতায় লিখুন, এটা তোমাকে বোঝানোর জন্য। সে এই ইলেকট্রনটা ত্যাগ করবে। কি করবে? এই যে ইলেকট্রনটা দেখতেছো না, এই যে দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, এই ইলেকট্রনটা ত্যাগ করবে। এই যদি এই ইলেকট্রনটা ত্যাগ করে, দেখো এখানে ইলেকট্রন সংখ্যা অটোমেটিকলি 10টা হয়ে গেছে এবং সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। অর্থাৎ সোডিয়াম নিয়নের মতো হয়ে গেছে, কারণ তার বোঝায় এটা, সে এইটা ত্যাগ করে দিছে। এবং এই যে ত্যাগ করা ইলেকট্রন কে গ্রহণ করবে? এই ত্যাগ করা ইলেকট্রন তো গ্রহণ করবে ক্লোরিন। ত্যাগ করা ইলেকট্রন কে গ্রহণ করবে? ক্লোরিন গ্রহণ করবে। তাহলে ক্লোরিনের দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। অর্থাৎ সে যদি 8টা ইলেকট্রন লাভ করে, দেখো সবাই তো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অষ্টক পূর্ণ লাভ করতে চায়। দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে সোডিয়ামের 2 আর 6 8টা হয়ে গেছে। সেম এও দেখো 2 আর 5 7টা আছে, সে অষ্টক লাভের জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? একটা। অর্থাৎ সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, এই যে কোন ইলেকট্রন? এইটা, এই ইলেকট্রনটা সে যদি গ্রহণ করে, সে কি করবে? এটা আমি বোঝানোর জন্য এভাবে লিখতেছি, পরীক্ষায় এভাবে লেখার দরকার নেই, জাস্ট ইলেকট্রন বিন্যাস দিও। এই ইলেকট্রনটা, একটা ইলেকট্রন সে যদি গ্রহণ করে, তাহলে সে কি হয়ে যাবে? আগে থেকে 5 2 7 যোগ হয়ে যাবে একটা 8টা। অর্থাৎ দেখো আর্গনের মতো অবস্থা লাভ করবে। বুঝছো? এই হলো অবস্থা। তো তুমি চাইলে এভাবেও দিতে পারো, সোডিয়াম সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। আচ্ছা এটা এখানে না লিখে ধরো আমি একটু নিচে একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, মানে তুমি কনসেপ্টটা বুঝো ভাইয়া, জিনিস সহজ হয়ে যাবে। দেখো তুমি এখানে লিখে দিতে পারো, এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে এবং সোডিয়াম প্লাসে, একটা ইলেকট্রন ত্যাগ মানে একটা প্লাসে পরিণত হওয়া। বুঝছো? আর ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করবে। তাহলে ক্লোরিন যদি ওই ইলেকট্রনটা গ্রহণ করে, তাহলে সে ক্লোরিন মাইনাসে পরিণত হবে। কিন্তু এখানে একটু ঝামেলা আছে ভাই, এখানে তোমাকে কিছু দ্বিপারমাণবিক গ্যাস সম্পর্কে জানতে হবে। মানে কিছু কিছু জিনিস দেখো না, কিছু কিছু মানুষ আছে না জন্মগত অনেক টেরা টাইপের হয়, সেম একই ভাবে কিছু কিছু গ্যাস আছে দ্বিপারমাণবিক। কি বলেছে? এগুলো লিখে নিবা, দ্বিপারমাণবিক। অর্থাৎ তারা আসলে দুইটা দুইটা আকারে থাকে। ধরো দুইটা ফ্লোরিন, দুইটা ক্লোরিন, দুইটা অক্সিজেন, দুইটা নাইট, এইভাবে দুইটা থাকে। সো ক্লোরিন না এভাবে সিঙ্গেল থাকে না, 2 দিয়ে গুণ করে দিবা। এখানে 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ। কিন্তু ক্লোরিনের এই যে এখানে যে দুইটা দিলাম না, ক্লোরিনের না দ্বিপারমাণবিক মানে নিচে দুইটা দিতে হয়। দ্বিপারমাণবিক মানে কোথায় 2 দিব? এই যে দুইটা এখানে। সবাই বুঝেছো? মজা না জিনিসটা? গ্রহণ ত্যাগ বা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা বলো দেখি। জিনিসটা কিন্তু ভাইয়া অনেক গুছাই দিলাম তোমাদেরকে, এরপরে বাসায় পড়তে হবে একটু। এর থেকে সোজা করে মানে এই কনসেপ্ট বুঝলে ভাই যত বন্ধন আছে জীবনের সকল বন্ধন তোমরা উতরায় যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভেরি গুড। এবার তোমাদেরকে চিত্র আর্ট করতে হবে। কেমিস্ট্রির ভাষায় চিত্রকে মানে হচ্ছে বায়োলজিকে চিত্রকে চিত্র বলা হয়, রসায়নকে চিত্রকে ডায়াগ্রাম বলে ডাকা হয়। কি বলা হয়? ডায়াগ্রাম। কি বলা হয়? ডায়াগ্রাম বলে ডাকা হয়। বুঝছো? কি বলে ডাকা হয়? ডায়াগ্রাম। কি বলে ডাকা হয় বললাম? ডায়াগ্রাম বলে ডাকা হয়। চিত্রকে কি বলে ডাকা হয়? চিত্রকে ডায়াগ্রাম বলে ডাকা হয়।
বোঝাতে পেরেছি? হোপফুলি বুঝতে পেরেছো। এবার দেখো ভালো করে খেয়াল করো, এখানে দেখো সোডিয়ামটা প্রথমে আট করো, স্বাভাবিক সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখবা তিনটা কক্ষপথ, তিনটা কক্ষপথে দেখো এই যে ধরো এটা হচ্ছে আমাদের সোডিয়াম পরমাণু। সোডিয়ামে কি ছিল? প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন ছিল। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 লিখেছিল না, দুইটা ইলেকট্রন। পরের কক্ষপথে ছিল 1 2 3 4 5 6 7 8টা, পরের কক্ষপথে ছিল একটা ইলেকট্রন। এটা ছিল সোডিয়াম। আর পাশে কে ছিল? পাশে ছিল ক্লোরিন, রাইট? ধরো এখানের মধ্যে তুমি ক্লোরিন দিলা, দুইটা কক্ষপথ, তিনটা কক্ষপথ। বুঝাইতে পারছি? এই পরমাণুটার নামটা কি? এই পরমাণুটার নামটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনেও কি হবে? দুইটা ইলেকট্রন ছিল, একটা দুইটা। তার পরবর্তীতে 1 2 3 4 5 6 7 8, তারপরে 1 2 3 4 5 6 7। এবার দেখো ভাইয়া কি হবে আসলে এখানে, এই যে সোডিয়াম এর যে ইলেকট্রনটা রয়েছে, এই যে দেখো ভালো করে খেয়াল করো, এর যে ইলেকট্রনটা রয়েছে এখানে, সেই ইলেকট্রনটা সোডিয়ামটা একে দান করবে। একটা ইলেকট্রন কি করবে? একটা ইলেকট্রন দান করে দিবে। তো যদি আমার একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে অবস্থাটা কিরকম হবে? আমাকে আরো একটা চিত্র আর্ট করতে হবে, মানে দান করার আগে, দান করার পরে। হ্যাঁ, এই দুষ্টামি করে না, ছবিটা ছোট করে নিয়ে আয়। ও আল্লাহ, ছোট করলে এ কি হাল হয়? ও মা, একটু বড় করে দিই। দেখো, আচ্ছা যাই হোক, এটা জাস্ট একে দান করে দিবে। বলো তো দেখি বুঝছি কিনা। আচ্ছা এটাকে একটু ছোট করে দিই, বলো বুঝছি কিনা বলো। এই যে দেখো, এ ছিল শুধু সোডিয়াম, এ ছিল এ ক্লোরিন, কি করবে? একে একটা দান করবে। বুঝছি কিনা বলো, এই ছবিটার কাহিনী বুঝছি কিনা বলো, বলো 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 বলো। বাচ্চারা ছুটি দিয়ে দিব, বুঝলে ছুটি। দেখো দান করার পরের অবস্থাটা কি হবে আসলে, দান করার পরের অবস্থাটা এই যে দেখো, এটা এভাবে দেখানোর দরকার নেই, জাস্ট আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এই যে পরমাণুটা তুমি দেখতে পাচ্ছ, এই যে পরমাণুটা, এই যে পরমাণুটা যে তুমি দেখতে পাচ্ছ, দান করার পরের অবস্থাতে এ কি এরকমই থাকবে? এ কি এরকমই থাকবে ভাইয়া? উত্তর হচ্ছে না। কেন? কারণ সে তো তার এই ইলেকট্রনটা দান করে দিছে। এই যে দেখো, এই ইলেকট্রনটা একে দান করে দিছে। তো এই ইলেকট্রনটা একে যদি দান করে দেয় তাহলে ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে আসবে। কি হবে বলতো ভাইয়া? এই ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে আসবে। বুঝাইতে পারছি? জাস্ট কি হবে বলতো ভাইয়া? পরবর্তীতে ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে আসবে। ক্লিয়ার? জাস্ট আমি জাস্ট তোমাদেরকে বুঝানোর জন্য মানে দুইটা চিত্র আর্ট করতেছি ভাইয়া, যাতে তোমরা বুঝো। হ্যাঁ, এটা জাস্ট যাতে তোমরা বুঝো। দেখো এই 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 দুষ্টামি করে না, দুষ্টামি করে না। এই যে দেখো, এখানে যাতে তোমরা বুঝো। হ্যাঁ, চিত্রটা আসলে এখানে জায়গা কম তো এত বড় বড় করে দিয়েছি। আচ্ছা যাই হোক, এই যে ধরো এটা এখানে, এই যে তো হবে এটা কি জানো? এ কি করবে? এর ইলেকট্রনটা, সোডিয়ামটা একে ইলেকট্রনটা দান করে দিবে। দান করে দিলে ভাইয়া এর কি আর এই কক্ষপথ দরকার আছে? না, এই কক্ষপথ আর দরকার নাই। মানে জিনিসটা খুবই সহজ, এই ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে যাবে। আর এই যে কক্ষপথটা, এই কক্ষপথটা আর দেয়া না দেয়া একই কথা। এই কক্ষপথে ইলেকট্রন না থাকলে কক্ষপথের কোনো দাম নাই। যার কারণে আমি এই যে দেখো, এই যে কক্ষপথটা, এই ইলেকট্রনটা এখানে যাওয়ার কারণে, এই ইলেকট্রনটা এখান থেকে এখানে যাওয়ার কারণে এই কক্ষপথটা শূন্য ইলেকট্রন। আর শূন্য ইলেকট্রন থাকলে আসলে কক্ষপথটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, যার কারণে এমনি রাখছি। আর ওই ইলেকট্রনটা এখানে কাছে আসার কারণে এখানে এই যে দেখো, এটা ভিতরে ঢুকাই দিচ্ছে। এবার তার মানে দেখো, তার মানে দেখো, এই যে দেখো সোডিয়াম, সে এখন কি হয়েছে বলতো? সোডিয়াম আছে নাকি সোডিয়াম প্লাস হয়ে গেছে। একটা ইলেকট্রন দান করার পর সোডিয়াম প্লাস হয়ে গেছে, অর্থাৎ সে আসলে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। আর এ কি হবে বলতো? সে একটা ইলেকট্রন গ্রহণ করার পর 18টা ইলেকট্রন হয়েছে ক্লোরিন, হয়েছে ক্লোরিন মাইনাস, এবং এ হয়ে গেছে আয়নের মতো অবস্থা লাভ করেছে। মজা না? দিস ইজ কল ডায়াগ্রাম। জাস্ট কিচ্ছু না, এই ছবিটাই ওইখানে রেখেছি, ইলেকট্রনটা এখানে পাস করে দিয়েছি। মজা না বলো তো ভাইয়া? সবাই পারবা? পরীক্ষা আসলে পারবা? পরীক্ষা আসলে পারবা? বলো পারবা কিনা। বাকি অনেকগুলো আয়নিক বন্ধন বাসায় চেষ্টা করতে হবে। এই আয়নিক বন্ধনটা বুঝলে বাকি সব আয়নিক বন্ধন একদম কনসেপ্ট ক্লিয়ার। খুশি? ফারদিন ভাইয়ের প্রতি খুশি?
একদম ভেঙে ভেঙে যে বুঝাই দিলাম, এত ভেঙে ভেঙে কেউ বুঝাবে না তোমাকে। ফারদিন ভাইয়া থাকতে ফারদিন ভাইয়াকে মূল্য দিতে হবে, ফারদিন ভাইয়ার ক্লাসে মনোযোগ দিতে হবে, নয়তো কিন্তু তোমরা যদি মনোযোগ না দাও, না বুঝো, তাহলে কিন্তু ক্লাসে আসবো না। তোমরা থাক, তোমরা মনোযোগ দাও না এত। এইগুলো কিন্তু ভাইয়া, এই যে দেখো এত গুছায় দেয়া, আমি এটা এমনি বলতেছি না, অনেক গুছাই দিচ্ছি। দেখো এত গুছায় তোমাদেরকে কেউ দিবে না, কেউ দিবে না ভাইয়া, বিশ্বাস করো, কেউ দিবে না। এই যে দেখো কে কিরকম হতে পারে, ক্যাটায়ন মানে কি, কোন মৌলটা কার মতো অবস্থা লাভ করতে পারে, কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, ত্যাগ করবে, হ্যাঁ, তার পরবর্তীতে দেখো এই যে কে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, তার পরবর্তীতে ধাতু অধাতু কে কয়টা আবারও বুঝালাম, আয়নিক বন্ধন আবারও বুঝালাম, ইলেকট্রন গ্রহণ ত্যাগ বুঝালাম, চিত্র দেখাই দিলাম। থ্যাংক ইউ বাবারা। তোমরা যদি পরীক্ষায় উত্তর করতে পারো এতে আমি খুশি। খুব মন চাচ্ছে তোমাদের সাথে যদি আমি কমেন্টে কথা বলতে পারতাম যে আমি এত মানে অনেক ইফোর্ট দিছি ভাইয়া ক্লাসে, অনেক ইফোর্ট দিছি, একদম ভেঙে ভেঙে বুঝাই দিছি, একদম ইলেকট্রন ধরে ধরে বুঝে দিছি, এই ইলেকট্রনটা এখানে আসবে, এই কক্ষপথটা থাকবে না, হ্যাঁ, এই কক্ষপথটা এমন হয়ে যাবে, এটা হয়ে যাবে এর মতো। সো এই জিনিসগুলো আসলে হচ্ছে গিয়ে একদম ভেঙে ভেঙে দেখাই দিছে। এখন তোমাদের কাজ বাসায় বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখলেই বুঝবা অনেক আয়নিক বন্ধন আসছে, একটু ট্রাই করবা, বাসায় একটু ট্রাই করবা। সোডিয়াম ক্লোরাইড গেল, সোডিয়াম ফ্লোরাইড দিয়ে চেষ্টা করবা, যেভাবে দেখালাম আগে দেখবা, এটা দেখবা নিয়নের মতো হয়, এটাও দেখো নিয়নের মতো হয়। তার পরবর্তীতে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে চেষ্টা করবা, ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে চেষ্টা করবা, বুঝতে, এগুলো এখন বাসায় তোমরা চেষ্টা করবা ভাইয়া। হ্যাঁ, তার পরবর্তীতে কি আছে আর, ম্যাগনেসিয়াম সালফাইড না ক্যালসিয়াম সালফাইড দিয়ে চেষ্টা করবে। এগুলো এগুলো এখন ভাইয়া তোমার এখন কাজ কি, তোমরা বড় হয়েছো, সৃজনশীলতার যুগে প্রবেশ করেছো, একটা বুঝবা, বাকিগুলো নিজের মাথাটা খাটাবা, মাথা খাটাবা। যদি মাথা না খাটাও তাহলে কিন্তু কোনো লাভ নাই, বুঝছো? আমি যতই বলি না কেন, ধরো এখন তো সৃজনশীলতার যুগ বাবা, জাস্ট মুখস্থ করে গেলে আসলে কিছু হবে না, মাথাটা খাটাতে হবে। যত বেশি মাথা খাটাবা তত বেশি ভালো করবা। ফারদিন ভাইয়া বললো, আচ্ছা তার মানে এই মৌলটা কোন নিষ্ক্রিয়, সোডিয়াম নিয়নের মতো, এও আপ করবে নিয়নের মতো, ছবি আঁক করি তো এই ইলেকট্রন একটা ত্যাগ করবে, এ দুইটা, এ একটা গ্রহণ করবে। এখানের মধ্যে এ আসলে কি করবে, এ একাই দুইটা গ্রহণ করবে, এরা দুইজন এসে দুইটা, সরি, এ একাই দুইটা ত্যাগ করবে, এরা দুইজন এসে দুইটা সেটা গ্রহণ করবে। কাহিনী আছে ভাইয়া। যেমন আমি ক্যালসিয়াম ক্লোরাইডটা জাস্ট একটু টাচ দেই, ক্যালসিয়াম ক্লোরাইড দেখো, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। সবাই আর্গনের মতো হতে চায়, তাহলে আর্গনের মতো হতে চাইলে 20 থেকে 18তে যদি আসতে চাও তাহলে দুইটা ইলেকট্রন তোমাকে ত্যাগ করতে হবে, এটা জাস্ট কনসেপ্ট বুঝবা। 17 থেকে 18 আসতে চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, কিন্তু এখানে একটা ক্লোরিন একটা গ্রহণ করবে, ক্লোরিন আছে তো আমার দুইটা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া, ব্যাপারটা এরকম হবে, দেখো ব্যাপারটা ঠিক এরকম হবে, ক্যালসিয়াম সে দুইটাই, এই যে দেখো এখানে একটা ক্লোরিন এখানে একটা, জাস্ট আমি তোমাকে বুঝাচ্ছি, ক্যালসিয়ামের ইলেকট্রন থাকবে দুইটা, সে আসলে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে এবং এই দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিন গ্রহণ করে দিবে। বুঝছো? বুঝছো আমার কথা? খুব সহজ হিসাব, মানে বাম পক্ষ আর ডান পক্ষ মিলবে। বুঝছো আমার কথা? যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতো একই কথা হইতো। পারবো, সবাই পারবো, কনফিডেন্ট আছে বলো তো ভাইয়া, তাহলে ছুটি দিয়ে দেই। অনেক পড়িয়েছি, অনেক কনসেপ্ট বুঝিয়েছি, আজকের ক্লাসটা হোপফুলি তোমাদের অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। পারবো পরীক্ষা আসলে। ঠিক আছে, ক্লিয়ার? এটা হয়ে যাবে ক্যাটায়ন আর এরা দুইজন হয়ে যাবে অ্যানায়ন, এরা দুইজন হয়ে যাবে অ্যানায়ন। পারবো ইনশাআল্লাহ।
সো এই পর্যন্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চিন্তা করতে পারবে না, এই যে এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো জাস্ট একটু দেখাই তোমাদেরকে। ক্যালসিয়াম হাইড্রেট পড়াইছি না, দেখো যশোর বোর্ডে আসছে, যশোর বোর্ড 2021 সালে আসছে। যশোর বোর্ডে কি এসেছে, ক্যালসিয়াম হাইড্রেটে কোন ধরনের বন্ধন বিদ্যমান। তাহলে দেখো এইখানের মধ্যে ক্যালসিয়ামটা হচ্ছে একটা ধাতু আর হাইড্রোজেনটা অধাতু, ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে। তারপরে দেখো কোন মৌল আয়নিক বন্ধন, আয়নিক যৌগ গঠন করতে পারে। আয়নিক যৌগ গঠনের জন্য একটা ধাতু হতে হয় আর একটা অধাতু হতে হয়। কার্বনও অধাতু, ক্লোরিনও অধাতু হবে না, হাইড্রোজেনও অধাতু, সিলিকনও অধাতু হবে না, নাইট্রোজেনও অধাতু, ক্লোরিনও অধাতু হবে না। ক্যালসিয়ামটা ধাতু আর অক্সিজেনটা অধাতু, তার মানে ধাতু আর অধাতু, তার মানে উত্তর হচ্ছে এটা। তার পরবর্তীতে দেখো ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগ, হাইড্রোজেন সালফাইড। মানে এখানের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি জানো, এটা একটা আয়নিক বন্ধন যুক্ত যৌগ, এটাও আয়নিক কারণ ধাতু অধাতু, এটা ধাতু অধাতু আয়নিক, ধাতু অধাতু আয়নিক, ধাতু অধাতু আয়নিক, এটা অধাতু অধাতু, এখানে এটা তো আয়নিক না, মানে ভ্যান ডার ওয়ালস এটাতেই থাকবে। না পেরেও পারলাম, মানে পারা দিয়ে না পারাটা পারলাম। নিষ্ক্রিয়, যে দেখো যৌগ গঠনের সময় কোন মৌল একই নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করে, অর্থাৎ যদি আর্গনের মতো করে সবাই আর্গন, যদি নিয়নের মতো করে সবাই নিয়ন, তাহলে কি হবে, পটাশিয়ামটা কি 19 পারমাণবিক সংখ্যা, সে আর্গনের মতো অবস্থা লাভ করে। ফ্লোরিনটা 9, সে নিয়নের মতো অবস্থা লাভ করে। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, সে আর্গনের মতো লাভ করে। সালফারের হচ্ছে 16, সে আর্গনের মতো লাভ করে। তার মানে এটা হচ্ছে এটা, বুঝছো? এগুলো প্রশ্ন বোর্ডে আসা প্রশ্ন, সিলেট বোর্ডে এসেছিল। প্রতিটি পরমাণু আর্গনের মতো অবস্থা লাভ করে। আর্গনের আশপাশে কে আছে, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 17, ক্লোরিনের হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, ক্লোরিনের হচ্ছে 17। তাহলে দুইটার ক্ষেত্রে কি বুঝবো, একজনের 20 আর একজনের 17, তাহলে দুইজনে 18 আর্গনের মতো হতে যাবে, এটা তো দেখলাম, বুঝছো, দুইটাই আর্গনের মতো। অনেক প্রশ্ন দেখছো, চট্টগ্রাম বোর্ডে আসছিল, নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। কোনটা, আর্গনের পাশে কে থাকে, ক্যালসিয়াম। ভাইয়া আমি যে তোমাদের কি উপকারটা করছি, হ্যাঁ নিচের কোনটা, নিয়ন। এই যে দেখো নিয়নের, দেখছো চট্টগ্রাম বোর্ডে আসছিল, নিয়নের মতো প্রতিটি নিয়নের মতো, মানে নিয়নের আশপাশে পরমাণু। এই যে দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, অক্সিজেনের 8, দুইজনই কিন্তু 10 হতে চায়। এগুলো সব খাতায় দেখো লেখা আছে তোমার, যদি তুমি নোট করে থাকো, বুঝছো? এই যে দেখো এগুলো সব পারবা। বলো আজকের ক্লাসটা করে কাদের মনে হচ্ছে যে ভাইয়া বেনিফিটেড হইছি, লাভ হইছে আমাদের, বলো দেখি কাদের মনে হইলো যে ভাইয়া আসলে আজকের ক্লাসটা করে লাভবান হইছি, আমাদের অনেক কাজে এসেছে, মনে হচ্ছে আগে থেকে অনেক কিছু পারি। কাদের মনে হচ্ছে, একটু ইয়েস দাও তো দেখি, কাদের মনে হচ্ছে যে ভাইয়া আগের থেকে অনেক কিছু পারতেছি আলহামদুলিল্লাহ, তারা ইয়েস দিও। ঠিক আছে বাবারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করো, যতটুকু বেসিক বুঝিয়েছি, যে জায়গাগুলো বুঝতে সমস্যা হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেই জায়গাগুলো বাসায় আরেকবার রিভাইজ করো, প্র্যাকটিস করো, বারবার লিখো, ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তোমাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।